সিমুলেটেড লার্নিং এর পার্ট 2 এর ভিডিওতে আমরা এখানে মেইনলি অ্যালগরিদমের যে সুডো কোডটা আছে সেটাই আমরা বোঝার ট্রাই করব এখানে। সুডো কোডে আমার এখানে মেইন তিনটা ফাংশন এক্সিস্ট করতেছে। একটা হচ্ছে ডিটেইলড প্লেসমেন্ট, এবং এটা প্লেসমেন্টের ক্ষেত্রে প্লেসমেন্ট, ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে ফ্লোর প্ল্যান বা আরো যেটা প্রয়োজন হয় সেটা সেভাবে দেওয়া যায়। কিন্তু এটার ভিতরকার যে আমার মেকানিজমটা, টেম্পারেচার, সলিউশন, বেস্ট সলিউশন, দেন এটা হচ্ছে আমার নাম্বার অফ ম্যাক্স ইটারেশন, এন্ড দেন হচ্ছে এটা হচ্ছে আমার কি ভেরিয়েবল বলবো এটা, নাম্বার অফ টোটাল ইটারেশনসই বলা যায় বেসিক্যালি। আর একটা আর ছোট আর হচ্ছে নাম্বার অফ রিজেকশন কেসেস, আর সলিউশন গুলো আমি কি পরিমাণ রিজেক্ট করতেছি। আহ টোটাল নাম্বার অফ ইটারেশন হচ্ছে আমার কি পরিমাণ ইটারেশনস অলরেডি ক্রস করছে, সেইগুলার ডিটেলস আর কি আমরা এখানে যে অ্যালগরিদমে আছে। তো আমরা এটা মোটামুটি সব ক্ষেত্রেই সেমই রাখবো। আমার অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে এই সলিউশন পার্টারবেশনের এইখানে যে কস্ট ফাংশনটা আছে এইটা। তো আমি যদি ডিটেল ফ্লোর প্ল্যান করতাম, তাহলে হয়তো আমি হাফ পেরিমিটার ওয়াই লেন্থের জায়গায় ওটার যে কস্ট ফাংশন হতে পারে সেটা লিখতাম। যেমন সহজ এক্সাম্পল হতে পারে, আমি যদি পার্টিশনের চিন্তা করি, কেএল অ্যালগরিদম যদি অ্যাপ্লাই করি, তো সেটার কস্ট ফাংশন আমরা টিপিক্যালি নেই হচ্ছে গেইন যেটা এক্সিস্ট করে, যেটার কিউমুলেটিভ গেইন বা নর্মাল গেইনটা আর কি, বা কাট সাইজ, এই টাইপের যে ফাংশন গুলো এক্সিস্ট করে, আমরা সেটাকে তখন আমরা এখানে কস্ট ফাংশন হিসেবে ইউজ করতে পারি। তো সেটা হচ্ছে এইটুকুই আমার মেইনলি চেঞ্জ। আমার মানে যেটার জন্য অ্যালগোরিদম করব সেটার চেঞ্জটা এই কস্ট ফাংশনেই করতে হবে, সলিউশন পার্টারবেশন ফাংশনের ভিতরে। ডিটেল প্লেসমেন্টে এখানে ওভারঅল যা আছে এটা সেমই থাকে। এন্ড মাঝখানে আমার মেইন যে কোর এই অ্যালগরিদমে সেটা হচ্ছে মেট্রোপলিস ফাংশন। তো এখন হচ্ছে আমরা লাইন বাই লাইন দেখি কিভাবে আমরা এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছি। যে ভেরিয়েবল গুলো আমরা দেখতে পারতেছি, যে টেম্পারেচার, এগুলো এখানে ইনিশিয়াল আমরা ভ্যালু গুলো সেট করে দেবো, এবং অবশ্যই টেম্পারেচার ইনিশিয়ালি ভ্যালু আমার অনেক হাই দিতে হবে, কারণ আমরা চাবোই আমরা অনেক মানে হাই টেম্পারেচার এটাকে খুব ইমিডিয়েটলি নিয়ে যাব। এখন যত ডিসেন্ড করবে বা কুল ডাউন করবে, তখন হচ্ছে আমার প্রসেসটা প্যানেলিং প্রসেসের মতো মেইনলি এটা কস্ট ফাংশনের মধ্যে চেক করতে থাকবে ম্যাক্সিমা মিনিমা, লোকাল ম্যাক্সিমা মিনিমা, গ্লোবাল মিনিমা, এগুলা হচ্ছে সে খুঁজে বাই করা ট্রাই করবে, সলিউশন বাই সলিউশন সে চেক করবে। তো যেটার কস্ট ফাংশন আমার সবচেয়ে কম আসবে, সেটা হচ্ছে আমার সেই ক্ষেত্রে তখন বেস্ট সলিউশন হবে। গ্লোবাল মিনিমা হিসেবে আসবে, সেটাই আমার সলিউশনটা তখন বেস্ট হবে। তো সেটা আমার তখন বসবে হচ্ছে এস বেস্টের জন্য, বাট আমরা ইনিশিয়ালি একটা যে সলিউশন নিব সেটাকে আমরা এস বেস্টে দিয়ে রাখবো। এন্ড দেন এভাবে আমরা অ্যালগোরিদমটা করব। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যে নাম্বার অফ টোটাল ইটারেশনস আছে সেটাকে আমরা জিরো ধরবো, এন্ড দেন রিজেকশন কেসেসও জিরো। তো আমরা যখন লুপ হিসাবে নিচ্ছি, আমাদের এখানে তিনটা কন্ডিশন এক্সিস্ট করতেছে। সো যখন আমার টি হচ্ছে লেস দেন ম্যাক্স টাইম, তো দ্যাট মিনস আমি একটা ম্যাক্স লিমিট করে দিচ্ছি বা ম্যাক্স টাইম। তো আমার এই টিটা কোথা থেকে আসতেছে, আমরা যদি এই লাইনটা খেয়াল করি, এখানে হচ্ছে টি ইকুয়ালস টু টি প্লাস এম, এবং এম হচ্ছে আমার ইটারেশন নাম্বার। সো আমার এমটাও কোথায় ইনক্রিজ হয়, আমরা যদি এই ফাংশনে একটু দেখি, এম ইনক্রিজ হচ্ছে এখানে কমতেছে। আহ, তো এটার কেস আরো পরে ডিটেলসই বলতেছি। সো এম এখানে আমার এরকম একটা কেসে ইফ এলস কন্ডিশনে কমবে, আবার এখানেও কমবে। সো এভাবে কমে কমে ভ্যালু গুলো আবার এখানে অ্যাড হচ্ছে। দ্যাট মিনস আমি ইনিশিয়ালি একটা হাই ভ্যালু দিতেছি, সেটা খুব দ্রুত যোগ হবে, লাস্টের দিকে এটা আবার একটু স্লো ডাউন হবে, কারণ ভ্যালু গুলা কম কম হয়ে যোগ হবে তখন। মানে এম এর ভ্যালু ছোট আসবে যেহেতু, দ্যাট মিনস এখানে আরো যোগ কম হয়ে আসবে। দ্যাট মিনস ইনিশিয়ালি আমি যদি ইটারেশন নাম্বার 20 দেই, সেখান থেকে হঠাৎ করে হয়তো 10-এ ড্রপ করবে, এন্ড দেন হচ্ছে 5-এ, এরপর 2-তে, 1-এ, কারণ এটা হচ্ছে কুল ডাউন প্রসেসের মতো। দ্যাট মিনস ইনিশিয়ালি সে অনেক বড় বড় ভ্যালুতে জাম্প করবে এবং চেক করবে, বাট লাস্টে কুল ডাউনের সময় সে হচ্ছে ভ্যালুগুলো আরো স্টেডিলি, মানে ফাইনাল ভ্যালুগুলো যাতে আরো বেশি করে দেখতে পারে। একটা তখন অলরেডি একটা বেস্ট রেঞ্জ এসে যায়, ওইখান দিয়ে আরো ভালো মতো দেখার জন্য তখন হচ্ছে আমরা এটা আহ এভাবে আর কি সেট করি। ওকে, সো সেই ক্ষেত্রে আমার এটা ওর একটা ম্যাক্স লিমিট দেওয়া আছে। সো ওটা হচ্ছে যখন আমার ম্যাক্স টাইম অতিক্রম করবে, আমরা ধরে নিব হচ্ছে এই টাইম লিমিট বা ইটারেশন লিমিট পর্যন্ত হচ্ছে আমি রাখবো, এর বাইরে আমার আর কেস যাই থাকুক আমি এরপরে দেখবো না। তো এটা হচ্ছে আমাদের ডিজায়ারেবল রেঞ্জ অনুযায়ী দিতে হবে। আচ্ছা, এন্ড দেন টি ইজ গ্রেটার দেন টিএফ।
তো সেটা হচ্ছে আমার টি যেটা সেটা হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে। সো আমি এরকম ইনিশিয়ালি অনেক হাই টেম্পারেচার দিব এবং অবশ্যই লুপটা ততক্ষণ রান করতেই হবে যতক্ষণ আমার ফাইনাল ভ্যালু টেম্পারেচার সেটা হচ্ছে বড় হবে। আমাদের ফাইনাল ভ্যালু টেম্পারেচার অবশ্যই আমরা অনেক কম একটা ভ্যালু দিব। যত কম দিব ততক্ষণ ওটা আমার কুল ডাউন হবে এবং তত আমরা বেশি বেশি সলিউশন চেক করতে পারবো। এন্ড দেন এই কন্ডিশনটা রিজেকশন কেস ডিভাইডেড বাই টোটাল ইটারেশন কেস, এটার একটা রেশিও এক্সিস্ট করতেছে। তো এটা ডিটেলসও আমি ভিতরে যে বলতেছি এটা আর একটু ইজি হবে, কারণ এখানে রিজেক্টেড কিভাবে আসতেছে সেটা অ্যাকচুয়ালি মেট্রোপলিস থেকে দেখলে আরো বেটার হবে। সো আমরা এখান থেকে দেখতে পারতেছি এই যে আর যেটা সেটা এই মেট্রোপলিসের যে রিটার্ন ভ্যালুটা রিজেক্ট সেটা এসে এখানে বারবার যোগ হবে, সেটাই আমার রিজেকশন কেসেস এর নাম্বার। আর টি তো অবশ্যই যেটা বললাম আমার ইটারেশন নাম্বারটা, যেটা ওই যে আহ মানে এটা বড়ই হবে, ইনক্রিমেন্ট হইতেই থাকবে, বাট স্লোলি ইনক্রিমেন্ট হবে পরে শেষের দিকে। তো এই দুইটা আমরা আপাতত বুঝে রাখি একটু কি, এন্ড দেন হচ্ছে আমার টি হচ্ছে যে আলফা ইন্টু টি আর ক্যাপিটাল এম হচ্ছে বিটা ইন্টু এম। সো এই ক্ষেত্রেও আমার আলফা আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বেসিক্যালি। তো এই কনস্ট্যান্টের ভ্যালু ওয়ানের চেয়ে ছোট হয় এবং সেটা গুণ করার জন্য অবশ্যই আমার তাহলে টেম্পারেচার আর এম এর ভ্যালু কমতে থাকবে, সেগুলো আবার ইভেন্চুয়ালি এখানে যোগ হচ্ছে। তো এভাবে আমরা টেম্পারেচার আর ইটারেশন নাম্বারটা কমায় আনতেছি। এম এর ভ্যালু এখানেও ভিতরে কমবে, প্লাস এখানে বিটা দিয়ে গুণ হয় আরো কমবে। সো এরকম করে স্ট্রাকচার করা। তো আমরা এখন যদি মেট্রোপলিস ফাংশনটা দেখা ট্রাই করি, সেখানে হচ্ছে এস টি এর এম আছে। সো এই তিনটা ভেরিয়েবল দিয়ে আমরা হচ্ছে এখানে চেক করব। ওকে, সো মেট্রোপলিস ফাংশনে যদি আমরা খেয়াল করি এখানে রিজেক্ট এক্সিস্ট করতেছে। রিজেক্টের ভ্যালু আমরা জিরো ধরছি ইনিশিয়ালি, ক্লাইমের ভ্যালু জিরো ধরছি। সো এই ক্ষেত্রে এখন আমরা লুপের মধ্যে দেখবো যতক্ষণ এম এর ভ্যালু হচ্ছে জিরো, কারণ আমরা এম ডিক্রিমেন্ট করতেছি বারবার এখানে। সো এম এর ভ্যালু যদি একদম জিরোর চেয়ে মানে আহ, কম হয়ে যায় লুপ থেকে বের হয়ে যাবে। এবং ক্লাইমের ভ্যালু যতক্ষণ ছোট থাকবে ম্যাক্স ক্লাইমের থেকে। এবং ক্লাইমটা কি, ক্লাইমটা যদি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে এখানে দেখি, ক্লাইম হচ্ছে আমার এখানে একটা কোনো কন্ডিশনে, যেটা আমরা পরে বুঝবো, সেখানে হচ্ছে ক্লাইম প্লাস ওয়ান হবে। এটা একটা কস্টের সাথে রিলেটেড। এটা যদি স্পয়লারই মতোই বলে দিই, ইট মিনস হচ্ছে এটা যখন আমার লোকাল মিনিমাতে থাকবে, তো এরপরে সে কতটুক ক্লাইম করবে এখান থেকে আরেকটা ম্যাক্সিমা ক্রস করে আবার আরেকটা মিনিমার দিকে যাইতে। তো সেটা ক্লাইম করার জন্য, ওটার একটা লিমিট করার জন্য সেটা হচ্ছে এই ভ্যারিয়েবল। দ্যাট মিনস আমরা যখন এটা লোয়ার ভ্যালু থেকে হায়ার ভ্যালুতে যাওয়ার ট্রাই করবো, বা এই যে ডেল কস্ট হচ্ছে জিরোর চেয়ে বড় হবে, দ্যাট মিনস একটা বড় কস্ট, এটা আরো ভালো মতো করে বলবো। সো সেটা যদি হয় দ্যাট মিনস তখন হচ্ছে ক্লাইমের ভ্যালুটা বাড়তে থাকবে। সেটা ইনক্রিমেন্ট হলে এটা এক পর্যায়ে ম্যাক্স টাইমের চেয়ে বড় হতেও পারে। সো যদি বড় হয়ে যায় তখন আমরা লুপ থেকে বের হয়ে যাবে, দ্যাট মিনস আমরা হচ্ছে আমাদের হয়তোবা এটার ম্যাক্সিমাম অনেক বেশি বড়, দ্যাট মিনস এরপর আমরা যতই যাই ওটা আসলে আমাদের জন্য ফিজিবল না, এরপরে গ্লোবাল মিনিমাম পাওয়া আসলে পসিবল নাও হতে পারে। সো এর আগে গ্লোবাল মিনিমা থাকবে। সো ওইটা আমার ম্যাক্স টাইম থাকবে, ওইটাকে হচ্ছে আমরা এভাবে ইউটিলাইজ করতেছি। সো এই দুইটা কন্ডিশনে আমরা লুপের মধ্যে ঢুকবো। এরপর যেটা হচ্ছে আমরা হচ্ছে এর মধ্যে দিয়ে সলিউশন পার্টারবেশনে যাব। সলিউশন পার্টারবেশনটাই এখন আমরা একটু ফাস্ট দেখি, কারণ এখানে এক্স্যাক্টলি খুব বেশি কিছু বোঝার নাই। মানে এখানে আমরা সিম্পল, আমরা হচ্ছে আহ সলিউশন যে পাচ্ছি সেটার থেকে হচ্ছে আমার এরকম পজিটিভ নেগেটিভ ভ্যালু নিব, এন্ড দেন হচ্ছে ওগুলা সাইজ এগুলা জাস্ট নিব ওখান থেকে। আমরা হচ্ছে যদি সাইজ টাইজ কিছু না পাই দ্যাট মিনস সলিউশন বেসিক্যালি জিরো, তো এটা নাল রিটার্ন করবে। সো এটা কিছুই না। সো আমার এখান থেকে আবার ওই পজিটিভ নেগেটিভ থেকে এক একটা ইনস্ট্যান্স নিয়ে আমরা হচ্ছে ওগুলোকে সোয়াপ করে করে আমরা জাস্ট দেখবো এটা মেইনলি কিরকম হতে পারে। যেমন একটা লিনিয়ার অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এ বি সি ডি, এ বি সি ই ডি। সো আমরা যদি এটা একটা সলিউশন হয় আমার লিনিয়ার অ্যালগোরিদমের, সরি লিনিয়ার অর্ডারিং এর ক্ষেত্রে, সো সেটা যদি হয় এটাকে আমরা সাপোজ আমরা এরপর একটা নতুন সলিউশন চিন্তা করলাম এ বি সি ডি ই। জাস্ট আমরা এরকম দুইটা ভ্যালুকে সোয়াপ করে দিলাম, ইন্টারচেঞ্জ করে দিলাম। সো এটা করার পর আমরা বেসিক্যালি একটা নতুন সলিউশন আমরা নিজেরা করে নিতেছি। সো এরকম
এই সলিউশনটাই কি এখন আমার নতুন যে সলিউশন হিসেবে আমরা নিব সেটা কি আমার আগের চেয়ে কস্ট কম না বেশি, সেটাই আমরা বেসিক্যালি কম্প্যারিজন করব এখানে। কম্পারিজনের ক্ষেত্রে আমরা এরকম কস্ট ফাংশন ইউজ করব। এখানে এই ক্ষেত্রে আমার প্লেসমেন্টের জন্য হচ্ছে হাফ পেরিমিটার ওয়াই লেন্থ, তো সেখানে আমরা হচ্ছে এরকম যে নতুনটা পেলাম যেমন এ বি সি ডি ই, হ্যাঁ ওটা লিনিয়ার অর্ডারিং, ওটা প্লেসমেন্টের এক্স্যাক্টলি কিনা আহ, যেটাই হোক এরকম যে কোনো কেসে অন্যান্য অ্যালগোরিদমের ক্ষেত্রে হতে পারে। তো ওগুলোর সলিউশনে জাস্ট আমি দুইটা ভ্যালু আর তিনটা ভ্যালু যে কয়টা ভ্যালু হোক এরকম সোয়াপ করে আমাকে দেখতে হবে, ওটাই মেইনলি সলিউশন পার্টারবেশন। এবং আমরা ওখান থেকে এটার কস্ট ফাংশন কম্পেয়ার করতে পারবো। সো সেটা হচ্ছে আমার যখন ওয়ান এর চেয়ে বড় হবে, ওয়ান বেসিক্যালি যদি হইতো তার মানে হচ্ছে আমি এটা সমান সমান কিনা বা এর চেয়ে বড় হলেই আমি তখন হচ্ছে দেখতেছি। বাট আমি এখানে 1.05 দেওয়ার মিনিং হচ্ছে আমি এটাতে 5% এরর অ্যালাউ করতেছি। দ্যাট মিনস আমার যদি নতুন সলিউশনের কস্ট যদি আমার পুরান সলিউশনের চেয়েও আহ যদি বড় হয় বা অ্যাটলিস্ট 5%-এর চেয়ে কম হয়, তখন আমরা সলিউশনটা নিব। বাট যদি ওই 5%-এর চেয়েও বেশি হয়ে যায়, 6% হোক 7 বা আরো বেশি হয়, তখন হচ্ছে আমরা ওটাকে নাল হিসেবে রিটার্ন করবো। দ্যাট মিনস ওই সলিউশনটা হবে না। তো আমরা অ্যাটলিস্ট আগের চেয়েও 5% বেশি কস্ট অ্যালাউ করতেছি এই সলিউশন পার্টারবেশনের মধ্যে। এটার কারণ হয় যে কারণ আহ, এটা দিয়েই মেইনলি আমরা দেখি যে আমার নতুন আমি যে 5% অ্যালাউ করতেছি, সো এই যে এখান থেকে আমি যখন একটা নতুন হাই ভ্যালুতে যাব, সো লিস্ট আমার তো একটু বড় ভ্যালু বেশি কস্ট তো দেখতেই হবে, কারণ আমি যদি কস্ট কম নেই দ্যাট মিনস আমি ওখানে বড় ভ্যালুতে দেখতেছি না, তো আমি তো উপরে যেতেই পারবো না। সো ওইটাই, সো ওখানেই আমার হচ্ছে এই জিনিসটাই মেইনলি যে 1.05 যে করছি এখানে 5% এরর অ্যালাউ করতেছি, এখান থেকে আমি পজিটিভ কস্ট অ্যালাউ করতে পারতেছি যেটা আমি পরে এখানে দেখতে পারবো। তো সেটা দিয়ে হচ্ছে মেইনলি আমরা এটাকে ক্লাইম করাইতে পারতেছি। সো আমরা এখানে সলিউশন পার্টারবেশন এটা দেখলাম। এখন আমরা যদি দেখি তাহলে ওখান থেকে আমরা ওই সলিউশনটাকে রিটার্ন করবে ফাংশন থেকে। সো দ্যাট মিনস আমার এস নিউ যেটা হবে মেট্রোপলিস ফাংশনে আবার যদি ব্যাক করি, সেটা হচ্ছে আমার এখান থেকে যে আগের যে সলিউশনটা আমরা ছিল এক্সিস্ট করতেছে সেটা থেকে এটা হচ্ছে আমার কস্ট কম অর লিস্ট 5% এরর এর মধ্যে পড়তেছে। ওকে, তো তারপর আমরা এখন যদি খেয়াল করি এখানে কন্ডিশন এস নিউ যদি নাল হয়, আমরা জাস্ট সিম্পলি লুপ থেকে কন্টিনিউ করে বের হয়ে যাব, এম এর ভ্যালু 1 কমায়, জাস্ট একটা ইটারেশন কমায় আমরা এখান থেকে সোজা বের হয়ে যাচ্ছি। কারণ আমার যদি আমি সলিউশনই যদি আমার না এক্সিস্ট করে বা সলিউশনটা নাল, দ্যাট মিনস আমার এখানে যদি এই যে পি সাইজ এন সাইজ এগুলো জিরো হয় অথবা আমার এটার চেয়ে যদি কম হয়, দ্যাট মিনস এটা সলিউশনটা আমার দেখা দরকারই নেই, কারণ ওটা তো অলরেডি বাদ বা ওইটা অলরেডি বড়, সো ওইখান থেকে আমি শুরুতে এটাকে ক্যান্সেল করে একটা ইটারেশন কমায় লুপ থেকেই বের হয়ে যাচ্ছি, মেট্রোপলিস থেকেই বের হয়ে আমরা জাস্ট একটা রিজেক্ট হিসাবে ওটাকে আহ পাঠাই দিচ্ছি। সো এই ক্ষেত্রে কন্টিনিউ করে আমরা বেসিক্যালি আহ রিজেক্টের ভ্যালু এক্স্যাক্টলি আমরা প্লাস এখানে করতেছি। আমরা এক্ষেত্রে রিজেক্ট করতেছি না, কারণ আমরা এখানে সিম্পলি জাস্ট ওই ভ্যালুটাকে নন এক্সিস্টেন্ট ধরতেছি, কারণ ওটা আমাদের নতুন সলিউশন না। মানে আমরা ওটাকে তো আগেই সলিউশন পার্টারবেশনে নেই নেই। তো আমরা যদি সলিউশন পার্টারবেশনে কিছু নিয়ে থাকি এন্ড দেন আমরা একটা কস্ট অ্যানালাইসিস করি পরে, তখন আমরা বলবো ওটা হচ্ছে রিজেক্ট করছি। এর আগে আমার বেসিক্যালি তো আমি রিজেক্ট করতেছি না, আমি জাস্ট সিম্পলি ওটাকে আগেই ধরে নিছি, ওটা আমার সলিউশন হিসেবে নেওয়ার কোনো অর্থ নেই, এরকম একটা ব্যাপার। ওকে, সো সিম্পল রাখতে গেলে জাস্ট সিম্পল আমার যদি এস নিউ নাল হয়, এখানে সিম্পলি লুপ থেকে বের হয়ে যাবে, এক এম এর ভ্যালু 1 কমায়, এখানে আর রিজেক্ট হিসেবে কিছু রিটার্ন রিটার্ন করবে, বাট রিজেক্টের ভ্যালু 0, এটাই। সো এরপর আমরা যদি দেখি যদি না হয়, সো এটা এনডিএফ হবে না, বেসিক্যালি এলসিফ হওয়ার কথা। ওকে, সো এরপর আমরা হচ্ছে ডেল কস্ট বের করব, এই ডেল কস্টে হচ্ছে আমার কস্টের ডিফারেন্স, আমরা এখানে যেটা এইচপিডাব্লিউএল দিয়ে করছি ওটাই এখানে কস্টের জায়গায় হবে আর কি। সো এটা এইচপিডাব্লিউএল হিসেবে বসবে এখানে। সো এইচপিডাব্লিউএল এস নিউ মাইনাস এইচপিডাব্লিউএল এস, তো ওদের কস্টের একটা ডিফারেন্স আমরা মাইনাস ভ্যালু মানে ডিফারেন্স হিসেবে নিব। এন্ড দেন
এই কন্ডিশনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সিমুলেটেড অ্যানিলিং এর মেইন জায়গা। এখানেই হচ্ছে আমার একমাত্র এই টি এর ভ্যালুটা আমরা ইউজ করতেছি। এই টি এর ভ্যালুটা এছাড়া আর তেমন কোনো কোথাও আর ইউজ নেই। এটা দিয়ে আমরা বেসিক্যালি কম্পেয়ার করে এখানে আনতেছি। সো যেটা করব এখন, সো আমরা দেখি কস্ট যদি আমার জিরোর চেয়ে কম হয়, অর র্যান্ডম একটা ভ্যালুর চেয়ে যদি আমার এইখানে কস্ট এরকম একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের চেয়ে যদি কম হয়, তখন হচ্ছে আমার এটা কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তো এটা কিভাবে, ডেল কস্ট জিরোর চেয়ে কম হওয়া, এটাই আমার স্বাভাবিক, একটা নেগেটিভ কস্ট আসাই স্বাভাবিক, কারণ আমি যদি এস নিউ এই কন্ডিশনটা স্যাটিসফাই করি, এটা আমার ম্যাক্সিমাম চান্সই হচ্ছে, ম্যাক্সিমাম কেসেসই হচ্ছে যে এটা আমার ওয়ানের চেয়ে ছোট হবে, মানে অ্যাকসেপ্ট হয়ে আর কি। তো ওয়ানের চেয়ে ছোট হওয়ার চান্সই খুব বেশি। তো এটা যদি হয় দ্যাট মিনস ওটা, তখন আমরা যদি এরকম ডিফারেন্স বের করি, এটা অবশ্যই নেগেটিভ হবে। তো এটা বাই ডিফল্ট একটা নেগেটিভ ভ্যালু আসবে। তো সেটা আসার পর যদি তো এটা হচ্ছে অর দেওয়া, দ্যাট মিনস এই কন্ডিশনটা অলওয়েজ যদি স্যাটিসফাই হয়, সে অলওয়েজ এটার মধ্যে ঢুকবে, পরের পার্টের মধ্যে। সো এটা হচ্ছে আমার একটা বাই ডিফল্ট কেস। সো এরপরে র্যান্ডম এটা কি করতেছে, আমার এখানে যখন এই যে আমরা 5% এরর অ্যালাউ করতে আসছি, তো করলে মানে কি, ওইটা তখন এইচপিডব্লিউ মানে এস নিউ যেটা, সেটা হচ্ছে এস এর চেয়ে বড় এই ক্ষেত্রে যে কস্ট, দ্যাট মিনস, তো এখন আমরা যদি মাইনাস করি, এই ক্ষেত্রে একটা পজিটিভ কস্ট পাবো। তো তখন কি হচ্ছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে না, তাহলে এর পরে কি হবে, এই র্যান্ডম এখন এটা কাজ করবে। এটা কিভাবে করবে, আমার কস্ট যদি পজিটিভ হয়, সো যদি নর্মালি আবার নেগেটিভের জন্য চিন্তা করি, নেগেটিভ তো আমার এটা দিয়ে হয়ে গেছে স্যাটিসফাই, এটা চেকও করার দরকার নেই। বাট এটাও যদি চেক করি, আমার এখানে একটা নেগেটিভ ভ্যালু থাকলে, নেগেটিভের মাইনাস, এটার মাইনাস গুণ হয়ে এটা একটা প্লাস ভ্যালু হবে। তারপর কে ইন্টু কস টি, আর এই বাই টি, এটা একটা পজিটিভ ভ্যালু হবে। ই এর পাওয়ার যদি পজিটিভ হয়, এটা অলওয়েজ হচ্ছে ওয়ানের যে বড় একটা ভ্যালুই হবে। সো এটা অলওয়েজ আমার গ্রেটারই হবে। আর র্যান্ডমটা কি এক্স্যাক্টলি, র্যান্ডম হচ্ছে আমার বেসিক্যালি একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। আমরা যদি আরেকটু বোঝার ট্রাই করি, গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা কিরকম এক্সিস্ট করে, বা নর্মাল ডিস্ট্রিবিউশন এরকম একটা জিনিস। এটা হচ্ছে, আমি বলতে পারি এখানে জিরো আর এখানে ওয়ান। দ্যাট মিনস এটা হচ্ছে আমার প্রবাবিলিটি একটা, যে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু আমরা যে নিচ্ছি, সেই র্যান্ডম ভ্যালুর ক্ষেত্রে আমার ওটা এখানে কোথায় পড়বে, প্রবাবিলিটি হচ্ছে এই জায়গাটা, যেটা 0.5, 0.5 এর প্রবাবিলিটি হচ্ছে অনেক হাই আসার, বা এর আশপাশে যে কোনো ভ্যালু, এবং ওয়ান আর জিরোর কাছে আসার প্রবাবিলিটি অনেক কম। দ্যাট মিনস এই ফাংশন থেকে আমরা একটা 0.5 এর আশপাশে ভ্যালু এক্সপেক্ট করতে পারি। সো এটা যে কোনো, প্রত্যেকবার লুপ কাজ করার সময় যে কোনো একটা ভ্যালু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তখন এখানে এখন যখন আমি বললাম যে এটা যদি পজিটিভ, এখানে নেগেটিভ কস দেই, দ্যাট মিনস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা একটা পজিটিভ পাওয়ার হবে ই এর ভ্যালু। ই এর ডিস্ট্রিবিউশনও আমরা যদি খেয়াল করি, ই এর ডিস্ট্রিবিউশন বেসিক্যালি হচ্ছে আহ এরকম যায়। সো এটা হচ্ছে আমার অলওয়েজ ওয়ান হয়, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আর কি, ওই ইসের ফাংশনটা, যে কোনো কিছু হইতে পারে এখানে, জিরো না, এক্স্যাক্টলি আমি বক্স আঁকতে চাইছি। সো এরকম। আর এই মাইনাস ভ্যালু যখন হয়, ই এর পাওয়ার যখন এখানে নেগেটিভ হয়, তখন হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওয়ান আর জিরোর মধ্যে একটা কোনো ভ্যালু এক্সিস্ট করে, বাট কখনো জিরোকে টাচ করে না, এরকম একটা ব্যাপার। সো সেই ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারতেছি, এখানে নেগেটিভ কস্টের জন্য এটা অ্যাকচুয়ালি একটা বড় ভ্যালু হবে, এটা অলওয়েজ ট্রুই হবে, এটাও ট্রু হবে। সো এটা অলওয়েজ এখানেই যাবে। বাট যখন আমার পজিটিভ কস্ট হবে, এটা স্যাটিসফাই হচ্ছে না। এবং এটা কিভাবে হবে, যদি আমরা খেয়াল করি, ই এর পাওয়ার, এখন আমরা যদি একটু বিষয়টা এভাবে চিন্তা করি, ওখানে লেখা ছিল ই টু দি পাওয়ার মাইনাস কে কস্ট, কস্ট টি বাই ক্যাপিটাল টি। সো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 1/e⁻ কে কস্ট টি বাই ক্যাপিটাল টি। এখন যদি খেয়াল করি, কস্টের ভ্যালু আমার যখন হচ্ছে মোটামুটি আহ এক্ষেত্রে কস্টের ভ্যালু আমরা এক্স্যাক্টলি কি বসাবো, আমরা পজিটিভ ভ্যালু বসাবো। কে এর ভ্যালু একটা কোনো কনস্ট্যান্ট। আর এখানে টি এর যদি আমরা একটু খেয়াল করি, টি এর ভ্যালু আমরা যদি বড় দেই, দ্যাট মিনস এইটা আমার কমে আসবে, ভ্যালু ছোট হয়ে আসবে। সো ই এর পাওয়ার যত ছোট হয়ে আসবে, বা ওয়ানের
কাছাকাছি, না ওয়ানের চেয়ে আরো ছোট হবে। তো সেই ক্ষেত্রে আমার ই এর ভ্যালু অ্যাকচুয়ালি কমে আসবে। সো ই এর ভ্যালু কমে আসা মিনস হচ্ছে আহ তখন ই এর ভ্যালু যদি কমে আসে তো এই ওভারঅল ফাংশনের ভ্যালু অ্যাকচুয়ালি বাড়বে। সেটা যদি বাড়ে তার মানে কি আমার তখন আহ মানে আমরা যেটা বুঝতে পারতেছি এক্সপোনেনশিয়াল ফাংশনের ভ্যালুটা তাহলে যখন আমার টি এর ভ্যালু বেশি তখন ওই এক্সপি ফাংশনের ভ্যালুটাও বেশি। দ্যাট মিনস আমার যে কন্ডিশন ছিল র্যান্ডম ব্র্যাকেট দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এ কস টি বাই টি, সো এটার ক্ষেত্রে তখন আমার হচ্ছে এই ভ্যালুটা বড় হচ্ছে। দ্যাট মিনস র্যান্ডমের চেয়ে তখন এটা বড়। র্যান্ডম হচ্ছে 0.5 এর আশপাশে হবে, বাট এটা হচ্ছে আমার একটা বড় ভ্যালু আসতেছে, সো এটা প্রায় ওয়ানের কাছাকাছি আসবে। সো এমন অবস্থায় তার মানে কি হইতেছে, এটা বড় হওয়ার চান্সেস বেশি হইতেছে 0.5 এখানে, আর এটা হচ্ছে ওয়ানের কাছাকাছি। দ্যাট মিনস যখন আমার টেম্পারেচার হাই তখন অ্যাকসেপ্ট হচ্ছে বেশি আর রিজেক্ট আর কি কম। দ্যাট মিনস আরেকবার সামারি করলে যেটা আমি যেটা বলতে পারতেছি মানে বোঝাতে চাচ্ছি, আমার একটা কি পাইলাম, কস্ট পাইলাম যেটা হচ্ছে পজিটিভ বা ডেল কস্ট, সেটা পাইলাম পজিটিভ। কিভাবে পাইছি, একটা এস নিউ যেটা নিছিলাম সেটার থেকে। সো এই সলিউশনটা আমরা হচ্ছে ওই যে 5% এরর অ্যালাউ করছি। সো 5% এরর অ্যালাউ করার মধ্যে আমরা ধরলাম এই কস্ট টি, সেখান থেকে আমরা একটা পজিটিভ ভ্যালু পাইছি, সেটা আমরা এই ফাংশনের মধ্যে দিয়ে দেখলাম। তখন টেম্পারেচারের ভ্যালু হচ্ছে আমার হাই, সো দ্যাট মিনস এটা অ্যাকসেপ্ট হওয়ার চান্সেস বা রিজেক্ট হওয়ার চান্স, অ্যাকসেপ্ট হওয়ার চান্সেস বেশি, রিজেক্ট হওয়ার চান্সেস কম। কিন্তু যখন আমার তাহলে টেম্পারেচারের ভ্যালু কম, তখন হচ্ছে আমার রিজেক্ট হওয়ার চান্সেস বেশি। তো এটা আমরা থিওরিটিক্যালি বলতে গেলে যখন আমার টেম্পারেচার অনেক হাই থাকে ভ্যালু, তখন আমরা বেশি বেশি কেস হচ্ছে অ্যাকসেপ্ট করতেছি, আমরা কম রিজেক্ট করতেছি। আমরা যদি 5% আশপাশে আমরা এরকম একটা কষ্টে পাই, দ্যাট মিনস আমরা দেখতেছি। সো ওটা কিরকম ব্যাপারটা, এটা হচ্ছে এই যে আমার যখন এখানে দেখতেছি, দ্যাট মিনস টেম্পারেচার হাই থাকলে সে আরো খুঁজতে থাকবে, আরো বেশি বেশি ভ্যালু, লোকাল মিনিমা আরো বেশি বেশি লোকাল মিনিমা পাওয়ার পরেও সে আরো বেশি বেশি হচ্ছে খুঁজতে থাকবে নতুন সলিউশনের দিকে। আর যখন টেম্পারেচার কমে আসবে, দ্যাট মিনস আমরা তখন একটা স্যাচুরেশনের মতো একটা সিচুয়েশন আসতেছি। তো তখন হচ্ছে আমার অলরেডি আমরা যেসব বেস ভ্যালু পেয়ে গেছি, তো তারপরে আমি হচ্ছে আরো যত কেসেস দেখবো, সেই কেসেস গুলোর মধ্যে আমরা হচ্ছে তখন আস্তে আস্তে আহ রিজেকশন বাড়াইতে থাকবো। কিভাবে বাড়তেছে স্বাভাবিক, এরপরে তো উল্টা কেসটাই হবে। তো আমার তখন হচ্ছে টি এর ভ্যালু আমি যদি বাড়াই, সরি কমাই, দ্যাট মিনস আমার ওভারঅল এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কমে আসবে। তখন এটা 0.5 এর আশপাশে বা এর চেয়ে কম হবে আর কি। তখন হচ্ছে আমার রিজেক্ট হতে থাকবে। সো আমরা ওভাবে হচ্ছে ব্যাপারটা তাহলে বুঝতে পারতেছি। সো এভাবে সিমুলেটেড লার্নিং এর এই আমরা ফাংশনটা মেনলি ইউজ করি কন্ডিশনটা বেসিক্যালি। তো এখন আমরা আরো ফার্দার দেখার ট্রাই করি কি হইতেছে। তো এটাই আমার বেসিক্যালি এই সিমুলেটেড লার্নিং এর কোর। এই টেম্পারেচার দিয়ে আমরা যে একটা র্যান্ডমাইজেশন আনছি বা একটা প্রবাবিলিটির ফ্যাক্টর আনছি যে আমরা এখান থেকে এটা অ্যাকসেপ্ট করতেও পারি নাও পারি। সো ওটা এটাকে র্যান্ডমনেস দিতেছে এবং এটাকে হচ্ছে আরো আহ, যেটাকে আমরা বলতে পারি গ্রিডি অ্যাপ্রোচ না আর কি। গ্রিডি অ্যাপ্রোচ হলে সে একটা লোকাল মিনিমা পেলে ওখানে থেমেই যেত, বাট আমরা এখানে একটা প্রবাবিলিটি অ্যালাউ করে ওটাকে আরো হায়ার চান্সেস দিচ্ছি যে এটা আরো যাতে সলিউশন বের করতে পারে। সো এরপর আমরা এখন পরের লাইনে খেয়াল করি। সো এখন আমরা যদি এই লাইনে দেখি, এখানে এস হচ্ছে এস নিউ। সো এস ইকুয়ালস টু এস নিউ বলতে আমরা যদি এখন, তার মানে কি আমরা যে নতুন সলিউশনটা পাইছি সেটা আমরা হচ্ছে এস এর মধ্যে বসাই দিয়ে এখন হচ্ছে আমরা ফার্দার চেক করব। সো আমরা দেখতেছি যদি পজিটিভ কস্ট হয়, সো পজিটিভ এই যে র্যান্ডমের মধ্যে থেকে যদি কন্ডিশন স্যাটিসফাই করে আসে তখন হচ্ছে ক্লাইম করবে স্বাভাবিক। কারণ এখন সে লোকাল একটা মিনিমাতে হয়তো বা আছে এবং সে আরো এখন যে ভ্যালু গুলো অ্যাপ্রোচ করতেছে সেগুলো আরো হায়ার। সো তখন পজিটিভ হলে সে উপরে ওঠা ট্রাই করবে এবং যত উপরে উঠবে সে ক্লাইমের ভ্যালু হচ্ছে +1 করতে থাকবে।
ইনক্রিমেন্ট করতে থাকবে। করে আহ দেন হচ্ছে এখান থেকে ইফ কন্ডিশন থেকে বের হয়ে গিয়ে দেন হচ্ছে আচ্ছা এটা সরি এন্ড ইফ বলতে এটা অ্যাকচুয়ালি এন্ড ইফই হবে, এটা এলস ইফ না। এটা মানে এখানে এই ইফ কন্ডিশনটা শেষ, পরে জাস্ট এটা জেনারেল লাইনের মতো। ওকে, সো এখানে এন্ড ইফ শেষ করে সে পরের এখানে যাবে আবার ইফ। আচ্ছা সিরিয়ালি বলি, তো এখন এটা যদি না হইতো, কস্ট যদি নেগেটিভ হইতো, দ্যাট মিনস হচ্ছে আমার এরপরে নতুন কন্ডিশন চেক করবো আবার, যে আমার নেগেটিভ কস্টের ক্ষেত্রে সেটা কি আমার কস্ট যে অলরেডি বেস্ট ছিল সেটার থেকে আমার এই কস্টটা আরো কম কিনা, তাহলে সেটা অবশ্যই নতুন বেস্ট কেস হিসাবে যাবে, বেস্ট সলিউশন হিসাবে, তো সেটা আর বলার কিছু দরকার নেই। সো এরপরে এইটা শেষ করে আমরা দেখতে পাচ্তেছি এই কন্ডিশন গুলো শেষ। তো এখন এরপর আমরা তাহলে কি করতেছি, সো ওখান থেকে আমরা বেস্ট সলিউশন একটা পাইতেছি এবং সে ক্লাইম করলে আমরা হচ্ছে ক্লাইম করাচ্ছি। এই দুইটা কেসই আমরা দেখতেছি সিম্পলি এখানে। তো তারপরে যদি এইগুলার একটাও না হয়, দ্যাট মিনস আমার সলিউশন পার্টারবেশন করে আমরা 5% অ্যালাউ করছি, বাট করেও আমরা হচ্ছে র্যান্ডমাইজেশনে আমরা ওটাকে নিতে পারিনি, তখনই হচ্ছে আমরা এই যে এলস দিয়ে রিজেক্ট করতেছি। সো আমরা তখন রিজেক্টের একটা কাউন্ট বাড়াই দিতেছি। সো এইভাবে হচ্ছে আমরা রিজেকশনটা অ্যাড করতেছি। সো এখান থেকে এখন আমরা যদি খেয়াল করি, এরপর হচ্ছে আবার এন ইফ কন্ডিশন এটা ওভারঅল শেষ করে দেন হচ্ছে আমরা এখানে একটা করে ইনক্রিমেন্ট কমা দিচ্ছি। তারপর সে আবারও লুপের মধ্যে যাবে, এই সলিউশনের মধ্যে আবার আরেকটা নতুন সলিউশন দেখার ট্রাই করবে, সেরকম বারবার দেখতে থাকবে যতক্ষণ সে বেসিক্যালি একটা সলিউশন না পাচ্ছে যেটা হচ্ছে আমার নাল হচ্ছে। নাল হলে বাইরে কন্টিনিউ করে বের হয়ে যাবে, অথবা হচ্ছে আমার এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে এরপর বের হয়ে যাবে সেরকম। এটার পর সে মেইনলি রিজেক্টটা রিটার্ন করবে। সো রিজেক্ট হচ্ছে আমার কোথায় যোগ হবে, আর এর সাথে এ আর প্লাস ওয়ান, যেটা আমার রিজেক্টের কাউন্ট ছিল। সো এখান থেকে আমাদের আর যেটা বুঝার মেইনলি আছে, আমাদের এখন দেখতে হবে মেইনলি এই যে আর বাই টি এই 0.95 দিয়ে আমরা কি মিন করতেছি। তো এখন এটা হচ্ছে আমার রিজেকশনের কেস, এটা হচ্ছে আমার টাইম। সো যেটা আমার হচ্ছিল এই যে টাইম যেটা সেটা হচ্ছে আমরা বাড়াইতে, এটা আমার ইনক্রিমেন্ট করতে থাকে, বাট এটা এক সময় স্লো হয়ে যায়, একটা স্লো কার্ভের মতো। কারণ আমার এম এর ভ্যালু আমরা কি করতেছি, কমাইতে আছি ইটারেশনের সংখ্যা। তো সেটাও যখন স্লো হচ্ছে, তো এটা জাস্ট মেইনলি আমার ইনক্রিজ করতেছে, বাট একটা স্লো ইনক্রিজ হবে এক পর্যায়ে। আর এর ভ্যালু যেটা, সেটা আবার ইভেন্চুয়ালি আমরা শুরুতে এটা স্লো থাকবে, কারণ আমরা শুরুতে রিজেকশন কম করতেছি যখন আমার টেম্পারেচার হাই, যেটা অলরেডি বলে আসছি। যখন টেম্পারেচার আমার লো হয়ে আসবে, তখন আমার রিজেকশনের কেস বাড়তে থাকবে, তখন এটা আরো বেশি বেশি করে রিজেক্ট করতে থাকবে। সো রিজেকশনের কেসটা আমার তখন হবে বেশি। এটা সিম্পল, আমরা যদি একটা কার্ভ দেখি বেসিক্যালি এরকম, এটা আমার আর এর ভ্যালু, এটা হচ্ছে আমার টি এর ভ্যালু। সো ওভারঅল এভাবে যেতে থাকবে, হয়তো বা ইন্টারসেকশন না, মানে এটা জাস্ট একটা কনসেপ্টের মতো দেখাচ্ছি যে মানে আমার মেইন কথা, টি এর ভ্যালু হচ্ছে কমতে থাকবে, আর এর ভ্যালু বাড়তে থাকবে। তার মানে কি হচ্ছে, এক পর্যায়ে না পর্যায়ে এদের একটা ইন্টারসেকশন আসবে, বা হচ্ছে প্রায় অলমোস্ট সেম হয়ে আসবে। তো যখন সেম হয়ে আসবে তখন এটা ওয়ানের কাছাকাছি রিচ করবে, কারণ এটা হচ্ছে একটা রেশিও। দ্যাট মিনস আমার আর এর ভ্যালু র্যাপিডলি বাড়তে থাকবে, টি এর ভ্যালু হচ্ছে স্লোলি কমতে থাকবে ওই ক্ষেত্রে। সো এক পর্যায়ে যখন এটা আমার 0.95 এর চেয়ে লেস হচ্ছে, বেশি হয়ে যাবে, লেস হলে তো লুপের মধ্যে চলবে, যখনই আমার এটা বেশি হয়ে যাবে তখন হচ্ছে লুপ থেকে বের হয়ে যাবে। তো এটার ফিজিক্যালি রিজনটা কিরকম, যে আমার টাইম যত ক্রস হইছে আর আমার রিজেকশনের কেস বাড়ছে। সো আমরা রিজেকশনের এমন একটা রেশিওতে আসছি ইটারেশনের সাথে, যে আমরা যতই আগাচ্ছি আমার রিজেকশনই বেশি হচ্ছে। মানে আমার ইটারেশনের তুলনায় আমার যতবার ইটারেশন করতেছি এর মধ্যে আমার রিজেকশনের কেসই বেশি। তো আমরা যখন একটা সিচুয়েশনে আসি যে আমার রিজেকশনই বেশি হচ্ছে, তখন এটা খুবই সিম্পল একটা ম্যাটার, যে আমার আহ এরপর আর বেস্ট সলিউশন পাওয়ার প্রবাবিলিটি অনেক কম। তার মানে এটাই দাঁড়ায় যে আমার হচ্ছে অলরেডি বেস্ট সলিউশন যেটা পাইছি সেটাই আমার মানে বলা যায় যে সবচেয়ে বেস্ট সলিউশন। এরপর আমরা যেহেতু এত বেশি রিজেকশন কেস, তো আমরা এরপর আর অ্যালগোরিদমে ফার্দার আগায় আসলে লাভ নাই। সো এভাবে হচ্ছে আমরা এই রেশিওর কন্ডিশনটা অ্যাপ্লাই করি, যাতে হচ্ছে আমরা ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি, যে আমার যখন রিজেকশন বেশি হয় আমরা যাতে লুপ থেকে বের হয়ে অলরেডি আমাদের বেস্ট যে সলিউশনটা সেটা আমরা রিটার্ন করতে পারি। সো মোটামুটি এই ছিল আমার এই সিমুলেটেড অ্যানোলিং অ্যালগোরিদম।
আশা করি ভিডিওটা থেকে বোঝা যাবে। সো এইটুকুই ছিল আমার থেকে। থ্যাংক ইউ।